সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে, যে এটা আমরা দেখেছি যে উচ্চ আদালত মানে সংবিধান যেখানে 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার গঠনের, যেটা অনেকে বলতেছেন যে বিপ্লবোত্তর জায়গায়, এই পুরো ব্যাপারটাই আসলে ঠিক না। আওয়ামী লীগের বা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া ঠিক হয় নাই। আপনি জানেন যে আমাদের পরিচিত অনেক চিন্তক বুদ্ধিজীবী এরকম বলছেন যে জুলাই বিপ্লব ছিনতাই হয়ে গেছে এই সংবিধানের অনুসারে শপথ নেওয়াটা বা বর্তমান রাষ্ট্রপতির। আপনি এটাকে কি দেখেন? সংবিধান কি? সংবিধান একটি রাজনৈতিক দলিল, আপনি জানেন এটা। অন্যভাবে বলা যায় এই সংবিধান বা আইন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট, যেটা হবস, লক, রুশো যে থিওরি দিয়ে গেছে। তার আগেও যদি আপনি যান 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ, মদিনা সনদে 8টি গোষ্ঠী যারা নিজেদের মধ্যে বিভেদে ছিল, তারা কিন্তু স্বাক্ষর করে নতুন রাষ্ট্র গঠন করে, কিভাবে দেশ পরিচালিত হবে সেটা ঠিক করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা বিপ্লব হয়েছে। ধরুন বাংলাদেশে মদিনা সনদ একটা আলোক আমাদের সামনে পথ প্রদর্শক, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি একটা পথ প্রদর্শক। সেইটা যদি ধরেন, আমি 1971 সালে মুক্তিযুদ্ধের আগে যে পার্লামেন্ট পাকিস্তান সংবিধানের আন্ডারে নির্বাচিত হয়েছিল, সেই পার্লামেন্টে সে 72 সালে একটা সংবিধান রচনা করলেন। তার আগে কিন্তু নির্বাচন হয়নি। 70-এর নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররাই 72 সালে সংবিধান দিলেন আমাকে। এইটার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিজয়ী জনগোষ্ঠী সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তারা মনে করেছে যে হ্যাঁ, আমরা বিজয় অর্জন করেছি, আমাদের সংবিধান দেবেন যারা, এই পার্লামেন্ট দেবেন। আপনি 90-এর কথা চিন্তা করেন, 82 থেকে 90 পর্যন্ত সংগ্রাম হলো, আপনি তখন সেই সংগ্রামের পার্ট ছিলেন। সেখানে যে সেই ফরম্যাটটা দেখেন, সেই ফরম্যাটে এরশাদ পদত্যাগ করতে চাইলেন। প্রশ্ন আসলো কার কাছে করবেন? তখনকার সাংবিধানিক বিধান অনুসারে উপরাষ্ট্রপতি ছিলেন মওদুদ সাহেব। 3 দলীয় রূপরেখায় বলল যে আমরা মওদুদ সাহেবকে চাই না, প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করতে হবে। প্রশ্ন আসলো প্রধান বিচারপতির কাছে সাংবিধানিকভাবে হস্তান্তর করা সম্ভব না। তখন উনি রিজাইন করলেন, উনি উপরাষ্ট্রপতি নিয়োগ হলেন কিন্তু এরশাদের আন্ডারেই, এরশাদের কাছেই শপথ নিলেন। তারপর তার হাতে ক্ষমতা হস্তান্তর করলো। তারপর আবার উনাকে পাঠানো হলো প্রধান বিচারপতি। সবকিছুই কিন্তু সংবিধানের একাদশ সংশোধনের মধ্য দিয়ে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হলো। এইটাই কিন্তু পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এটাই পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। তার থেকেও স্ট্রং পজিশন ধরেন একটা জিনিস আসলো, সেটা হলো 2007 সালে 111 হলো। 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, ওনারা 2 বছর সেই সরকার টেনে নিয়ে গেলেন। আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে বলা হলো যে সুতরাং ব্যত্যয় ঘটলেও ডক্ট্রিন অফ নেসেসিটিতে এইটাকে ওনারা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে সুপ্রিম কোর্ট জাস্টিফাই করলেন। ওই সময় কিন্তু 106 ছিল না, ওই সময় হাতে কিছুই ছিল না। এই জায়গাটা এসে 106-এ একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন 106-এর ওপিনিয়নের বাইন্ডিং ইফেক্ট নাই। ইয়েস, বাইন্ডিং ইফেক্ট নাই, বাট 106-এর ওপিনিয়ন যখন বলা হচ্ছে দিস ইজ এ বৈধ স্টেপ অফ দি গভর্নমেন্ট, রাষ্ট্রপতির, একটা রাষ্ট্রপতি কি করতে পারতেন ওই সময়? বাংলাদেশের যেভাবেই হোক একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, বাংলাদেশের যেভাবেই হোক ক্যাবিনেট পালাইছে, পার্লামেন্ট মেম্বার পালিয়েছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার দেশ পরিচালনার জন্য, সরকার পরিচালনা উনি ছিলেন, রাষ্ট্রপতিও পালিয়ে যেতে পারতেন। গেলে কি হতো? গেলে এরা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করত। যদি সে সরকার গঠন করে এই সংবিধানকে আপনার বাইপাস করে, ইলিগাল ডিক্লেয়ার করে নতুন সংবিধান রচনা করতেন, যেটা 70 সালের পরে আমাদের সংবিধান রচনা হয়েছে, সেটা করতে পারতেন। এই রাষ্ট্রপতি সেই জায়গার থেকে, এই রাষ্ট্রপতি এই সংবিধানের প্রতি আস্থা রেখেই এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ওপিনিয়নের জন্য পাঠিয়েছেন, এবং সেই ওপিনিয়নকে রাষ্ট্রপতি মনে করেছেন জাস্ট অ্যান্ড প্রপার ওপিনিয়ন। সেটাকে কমপ্লাই করে একটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ উইদিন দ্য কনস্টিটিউশনাল স্কিম। আপনি 70-এর
পরে যে সরকার গঠিত হয়েছে, ৭২-এর সংবিধান, ৯০-এর পরে যে সাংবিধানিক সংশোধনী, সেইগুলোর সাথে যদি একসাথে পড়েন, এই মুভমেন্ট ২৪-এর মুভমেন্টের পরে বাংলাদেশের বিজয়ী বিপ্লবীরা যেভাবে মনে করেছেন, তারা যেভাবে মেনে নিয়েছেন, দ্যাট ইজ পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। ওকে।